আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত ভাই এবং বোনেরা যারা আমার এই লাইভটাকে দেখতেছেন, তারা দয়া করে এই লাইভটাকে একটু শেয়ার করে দেবেন। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আন্দোলন সংগ্রাম ছাড়া কখনোই দাবি বাস্তবায়ন হবে না। বাংলাদেশে যত দাবি বাস্তবায়ন হয়েছে আন্দোলনের মাধ্যমে হয়েছে। আপনারা দেখেছেন 11 তারিখে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম, সেই আন্দোলনটাকে বাস্তবায়ন করার জন্য যে ভূমিকা আমি পালন করেছি বা আমরা আপনাদেরকে নিয়ে, সেটা আপনারা সকলেই দেখেছেন। আমার কথা হচ্ছে গিয়া, বাচ্চা না কানলে মা দুধ দেয় না। তো যাই হোক ভাই, লাইভটাকে শেয়ার করে দেন দয়া করে। যে দেখতেছেন, যে জন্য লাইভ করতেছি সেটা হচ্ছে গিয়া কল্যাণ পরিষদ বলেন আর ঐক্য পরিষদ বলেন, আনিস বলেন আর রফিক বলেন, তাদের দ্বারা আমাদের দাবি কখনোই বাস্তবায়ন হবে না। কারণ তাদের ভিতরে হলো ইগো। তারা নেতা, বাংলাদেশের বিশাল বড় নেতা হয়ে গেছে, একজন আরেকজনকে ছাড় দিতে চায়। লঙ্কায় যে যায় সেই হনুমান। তো আমি আনিস চিনি না, রফিক চিনি না। আপনি দেখেন, 19 অক্টোবর আন্দোলন করেছি, 22 ফেব্রুয়ারি আন্দোলন সংগ্রাম করেছি। ডিপিডিসির ভূমিকা কি ছিল আপনারা দেখছেন, এবং 11 তারিখে ডিপিডিসির ভূমিকা আপনারা দেখছেন। রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরও পুলিশের ভয় ছিল, পুলিশ আমাদেরকেও গ্রেপ্তার করবে, কিন্তু সেই বাধা অপেক্ষা করে আমি রাজপথে ছিলাম এবং আমার দাবি বাস্তবায়নের জন্য আমি সর্বক্ষণ সদা সত্য কথা বলে যাচ্ছি। আমি একটা স্পষ্ট কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে লাইভে কল্যাণ পরিষদের সেক্রেটারি সাহেব যে কথা বলছে, আমি তার সেই কথার সাথে সহমত পোষণ করি না। কেননা সে যে বলল যে ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবে, ঠিকাদার প্রথা বাতিল করবে, সংস্কার কমিশনের চেয়ারম্যান সুলতান শাহের সাথে আলাপ আলোচনা হয়েছে। ভাই, এই আশ্বাসটুকু 1 বছর ধরে আমরা পেয়ে আসছি, কিন্তু আমাদেরকে আন্দোলন যাতে আমরা না করি, রাজপথে যাতে না নামি, সেই জন্য তারা একটা নতুন ফাঁদ তৈরি করছে। সেই ফাঁদে আমি পা দেব না, সেই ফাঁদে আমি পা দেব না। আমি কল্যাণ পরিষদ চিনি না, আমি ঐক্য পরিষদ চিনি না, আমি রফিক চিনি না, আমি আনিস চিনি না। আগামীকালকে মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা আসার কথা। যদি আগামীকালকে অথবা বৃহস্পতিবারের ভিতরে কোনো পরিপত্র জারি না হয়, তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে আমি ওমর ফারুক সারা বাংলাদেশের অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আমি রাজপথে নামতে চাই। আপনারা আমার সাথে রাজি আছেন কিনা সে বিষয়ে আমাকে মতামত জানাবেন। আমি বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে অস্থায়ী কর্মচারীদের, যতগুলো প্রতিষ্ঠান প্রতিনিধি আছেন, সকলকে আমন্ত্রণ জানাবো। শুক্রবার বিকেল 3টার মধ্যে প্রতিষ্ঠান প্রতিনিধি যারা আছেন, জেলা প্রতিনিধি যারা আছেন, বিভাগীয় প্রতিনিধি যারা আছেন, সবার উদ্দেশ্যে আমি বলতেছি, আগামী শুক্রবার বিকেল 3টায় শহীদ মিনার সংলগ্নে আপনারা উপস্থিত হবেন। আপনাদের সাথে আলোচনা করে আমরা রাজপথে নামব। শুধু প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে আমরা রাজপথে নামব। সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আসবেন এবং প্রতিষ্ঠান ভিত্তিক যারা আছে সবাইকে নিয়ে আমরা রাজপথে নামব। যেই পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে, সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ওই ডিসেম্বরে আমাদের দাবি বাস্তবায়ন করে দিবে, ডিসেম্বরের মধ্যে, সেই কথায় আমি বিশ্বাসী না। আমি বিশ্বাস করি একটা জিনিস, কাগজে কলম। যখন আপনার পরিপত্র জারি হবে, যখন প্রজ্ঞাপন জারি হবে,
তারপরে এইটা যখন বাস্তবায়ন করবে তখন আমি বিশ্বাস করবো, এর আগে না। 1 বছর ধরে তারা আমাদেরকে আশ্বস্ত করে আসছে, এখন আবার ফাঁদ তুলছে। ভাই, নভেম্বরের পরে তো আপনার ক্যাবিনেট মিটিংই বন্ধ হয়ে যাবে, তাহলে ডিসেম্বরে আপনার দাবি বাস্তবায়ন করবে কিভাবে? একটা কথা মাথায় রাখবেন, নভেম্বরে যদি মন্ত্রী পরিষদ, যেহেতু উপদেষ্টা পরিষদ ঘোষণা দিয়েছেন, আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন যে নভেম্বরের মধ্যে তারা ক্যাবিনেট মিটিং বন্ধ করে দেবে, আর কোনো ক্যাবিনেট মিটিং হবে না নভেম্বরের পরে, তাইলে ডিসেম্বরে আপনার দাবিটা কিভাবে বাস্তবায়ন হবে? সেই জন্য ক্যাবিনেট মিটিং চলাকালীন অবস্থায় আমাদের রাজপথে থাকতে হবে, আমরা রাজপথে নামব। আমি কোনো সংগঠন করব না, আমি শুধু যে জন্য রাজপথে নেমেছি সেই জন্য সারা বাংলাদেশের অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য, দাবি বাস্তবায়ন সারা বাংলাদেশের অস্থায়ী কর্মচারীদের দাবি বাস্তবায়ন কমিটি হবে, আহ্বায়ক কমিটি। এখানে ঐক্য হবে না, কল্যাণ হবে না, রফিক নাই, আনিস নাই, যে আসবে তাকেই সাধুবাদ জানাই। আমরা আর কারো কথায় কান দেব না। আমরা একটা জিনিস জানি যে আমরা নির্যাতিত, নিপীড়িত, আমাদের দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে, আমাদের নিজেদেরই কাজ করতে হবে, কারো আশা করে আর লাভ হবে না। 1 বছর তো আমরা দেখলাম, রফিকের পিছনে দৌড়াইলাম, আনিসের পিছনে দৌড়াইলাম, কি লাভ হলো? তারা যে সেদিনকে মন্ত্রণালয়ে বসলো আর সে ঠিকাদার বাতিল করতে পারে নাই। কেন পারে নাই? পারবেও না, কারণ তারা নেতা হওয়ার জন্য আসছে, আপনার আমার দাবি বাস্তবায়নের জন্য আসে নাই তো। যদি দাবি বাস্তবায়নের জন্য আসতো, যখন মন্ত্রণালয়তে বলা হয়েছে যে সমস্ত ঠিকাদারদের নিয়ন্ত্রণ করবে আইআইএফসি, ভাই একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশে ঠিকাদার প্রথা চালু করছে আইআইএফসি। এই আইআইএফসির কারণেই ঠিকাদার প্রথা বাতিল হয় নাই, তারাই সরকারকে ঠিকাদার প্রথা চালু করেছে। সেই আইআইএফসি আমাদের দাবি কিভাবে বাস্তবায়ন করবে? আমাদের পক্ষে থাকবে? আপনারাই বলেন। যারা ঠিকাদার চায়, যারা এই দেশের দাস কোথা চালু করছে, আবার তাদের হাতে সরকার দায়িত্ব দিচ্ছে। অথচ আজকে আমাদের সেক্রেটারি সাহেব, কল্যাণ পরিষদের সেক্রেটারি সব বলছেন যে আইআইএফসির সাথে তারা মিটিং করছে, তারা এই ব্যাপারে কিছুই জানে না, তাদের কাছে কোনো পরিপত্র আসে নাই। তাহলে দেখেন, গত সপ্তাহে মিটিং হয়েছে, এখনো পর্যন্ত পরিপত্র জারি হয় নাই, তাহলে মৌখিক কথায় আমরা বিশ্বাসী না। আমরা নেতা হতে চাই না। আমি ওমর ফারুক কল্যাণ পরিষদ থেকে চলে আসব এবং অলরেডি চলে আসছি। আমি আনিসের সাথে নাই, আমি রফিকের সাথে নাই, আমি আপনার সাথে, অস্থায়ী কর্মচারীদের সাথে। যদি আপনারা আমার কথা শুনেন, যদি আপনারা চান যে দাসকোটা থেকে মুক্ত হতে হবে, তাহলে শুক্রবার দিন 3টার ভিতরে আপনারা যত প্রতিষ্ঠান প্রতিনিধি আছেন, ঢাকার পার্শ্ববর্তী এবং বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায় যারা পারবেন আসার জন্য, তারা 3টার মধ্যে আপনারা শহীদ মিনার সংলগ্নে চলে আসবেন। আমরা সেখানে বসে আলোচনা করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা রাজপথে নামব। আমরা আর বিলম্ব করব না, কাল বিলম্ব করতে চাইও না। আপনার যেখানে স্বজনপ্রীতি আছে সেখানে কখনো সেই সংগঠন কখনো দাবি বাস্তবায়ন করতে পারবে না, করবে না, তাদের দ্বারা হবে না। যাদের ভিতরে নেতৃত্বের অভাব, যারা নেতা হতে আসছে, তারা কখনো আমাদের দাবি বাস্তবায়ন করবে না। আমরা নেতা হতে আসি নাই। আমি ওমর ফারুক, আমার দাবি বাস্তবায়ন হয়ে যাবে, আমি ওমর ফারুক আসসালামু আলাইকুম আপনাদের কাছ থেকে সশরীরে বিদায় নিয়ে চলে যাব। এখানে আমার কোনো হাত নাই। দয়া করে যারা আমার লাইভটা দেখতেছেন, আপনাদের লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। একটা পক্ষ কিছুদিন আগে 11 তারিখে যে আন্দোলনটা ডাকা হয়েছিল, আপনারা অনেকে আমাকে ভুল বুঝছেন যে ঐক্য পরিষদের সাথে আমি আন্দোলনে যাই আবার কেন চলে আসলাম, সেটা আমি আপনাদেরকে অবগত করছি। কিন্তু আসার পরে
কল্যাণ পরিষদ কখনোই আন্দোলনে যেতে চায় না। আমি বাংলাদেশের যত অস্থায়ী কর্মকর্তা কর্মচারী সংগঠন আছে সকল সংগঠনের সাথে আমি কথা বলছি, যার জন্য এই 11 তারিখে আন্দোলনটা দিতে একটু দেরি হয়েছে। প্রত্যেকের সাথে আমি কথা বলছি যে আমরা প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদাভাবে আন্দোলন করছি, কিন্তু সরকার আমাদের আশ্বস্ত ছাড়া কিছুই দেয় নাই। এখন আমরা সকলে মিলে একত্রিত হয়ে যদি রাজপথে নামি, আমাদের দাবির জন্য আমরা রাজপথে যদি সবাই সংঘবদ্ধভাবে নামতে পারি, কাদা ছুড়াছুড়ি বন্ধ করে, তাহলে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করতে পারবো। তখন এক একজন বলছে যে ভাই, আউটসোর্সিংয়ের দাবি আমাদের দাবি তো এক না, দৈনিক মজুরি বলছে আপনাদের দাবি আমাদের দাবি এক না, প্রকল্প বলছে আপনাদের দাবি আমাদের দাবি এক না। তখন আমি তাদেরকে বলছি, যদি সকলের দাবি এক জায়গায় নিয়ে আসা যায় তাহলে কি আপনারা রাজপথে নামবেন? বলছে কিভাবে? আমি বললাম, আমাদের প্রথম দাবি থাকবে সারা বাংলাদেশের অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের চাকরির দপ্তর, সারা বাংলাদেশের সকল সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। বলছে এটা আমাদের দাবি। উনি বলে এটা আমাদের দাবি, উনি বলে আমাদের দাবি। তাহলে তো হয়ে গেল, তাহলে আমাদের নাম তো সমস্যা আছে নাই। তারপরে কি, ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করতে হবে এবং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। প্রকল্পের 460/17 মামলা প্রত্যাহার করতে হবে। তিনটা দাবি দিয়েছিলাম। লাস্টে যারা চাকরিচ্যুত হয়েছে এবং বকেয়া বেতন আছে তাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে, স্ব প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করতে হবে। তো যাই হোক, তিনটা দাবির ভিতরে সবগুলো চলে আসছিল। তখন তারা আমাদের সাথে সহমত পোষণ করছে। আমরা একটা ফিজিক্যাল মিটিং করছি, আমরা ভার্চুয়াল মিটিং করেছিলাম। ভার্চুয়াল মিটিংয়ের পরে ফিজিক্যাল মিটিংয়ে বসার পরে আমরা রাজপথে আন্দোলনের ডাক দিয়েছিলাম 11 তারিখে। সেই আন্দোলনটা আমরা দিয়েছিলাম কোথায়? আমাদের 8টা সংগঠন যখন সংগঠিত হয়েছিল, সেই 8টা সংগঠন থেকে 7টা সংগঠনই একটা জায়গা চুজ করছিল যে প্রেস ক্লাবে, যে আমরা প্রেস ক্লাবের অবস্থান দেব। প্রেস ক্লাব থেকে আমাদের জনবলের উপর ভিত্তি করে আমরা যেদিকে মুখ করি করব, জনবলের উপর ভিত্তি করে। আর যদি জনবল বেশি হয় প্রেস ক্লাবে, সরকারের রাস্তার 6টা পয়েন্ট ব্লক হয়ে যাবে। সরকার বাধ্য হবে আমাদের দাবি বাস্তবায়ন করতে এবং জনবলের উপর ভিত্তি করে আমরা যেখানে যাব। আগে আমাদের প্রেস ক্লাবে অবস্থান নেব। তো সেই কথাটাই আমরা বলেছিলাম, কিন্তু আমাদের আরেকটা পক্ষ তারা এটা মানে নেই। তারা বলছে যে না, আমরা শাহবাগে যাব। যাক, সকলের সাথে আমরা শাহবাগে মেনে নিয়েছিলাম। কিন্তু দেখেন, 11 তারিখে যখন রাজপথে আমরা নামি 8টা বাজে, 10 তারিখে রাত্রে আমি শ্রম ভবনে ছিলাম। রফিক ভাই ইকবাল ভাইকে ধরে নিয়ে গেছে, আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। রাত্রে থেকে নিয়ে আমার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি এবং আমি তাদের সাথে যোগাযোগ, কল্যাণ পরিষদের কারোর সাথে যোগাযোগ আমার সাথে হয় নাই, শুধু হারুন ভাইয়ের সাথে হয়েছে। সভাপতি সেক্রেটারি হিসেবে আমার সাথে যোগাযোগ করে নেই এবং আমি ছিলাম কল্যাণ পরিষদের আন্দোলন কমিটির সদস্য সচিব। কোনো দিক নির্দেশনাও আমাকে দেয় নাই, তারা কি প্ল্যান করছে, কি পরিকল্পনা করছে, ঐক্যের থেকেও না, কল্যাণের থেকেও না। 11 তারিখ সকালবেলা আমি প্রেস ক্লাবে এবং আমি ওইখানে অবস্থান নিয়ে সকলকে বলেছি যে আপনারা যখন জানতে পারলাম যে কালী মন্দিরে দাঁড়াইতে দেয় না, শহীদ মিনার দাঁড়াইতে দেয় না, দোয়েল চক্র দাঁড়াইতে দেয় না, আমি তাৎক্ষণিকভাবে একটা লাইভ করলাম এবং সকলকে বললাম যে আপনারা প্রেস ক্লাবে চলে আসেন, আমাদেরকে সংঘবদ্ধ হইতে হবে, প্রেস ক্লাব আমাদের জন্য নিরাপদ। এবং আমি কি করলাম, শাহজাহান ভাই, আমার প্রতিষ্ঠানের, আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডিপিডিসি শাহজাহান ভাই বাইক নিয়ে আমি চলে গেলাম দোয়েল চক্করে। যাই দেখি পুলিশ আমার ভাই বোনদের পিটাইতেছে। আমি সেইখানে বাইক থামাইয়া আমি সকলকে বললাম, দয়া করে আপনারা প্রেস ক্লাবে চলে আসেন।
আমাদের একতা হইতে হবে, আমাদের সংঘবদ্ধ হইতে হবে। আপনারা ছড়ায় ছিটায় যায়েন না, যেভাবে পারেন আপনারা সবাই প্রেস ক্লাবে চলে আসেন। সেই প্রেস ক্লাবে আমি গেলাম এবং আমি মেসেজ করলাম, প্রত্যেকটা গ্রুপে মেসেজ করলাম যে আমরা প্রেস ক্লাবে আছি, আপনারাও প্রেস ক্লাবে চলে আসেন। কোনো পক্ষের কোনো নেতাকে আমি পাই নাই প্রেস ক্লাবে। আগারগা জুন মার খেয়েছে, আপনার ওয়াসার অনেক লোক মার খেয়েছে এবং আমার পল্লী বিদ্যুতের লোক মার খেয়েছে। তারা আমাকে বলছে, তাদেরকে যখন বললাম যে আপনারা প্রেস ক্লাবে আসেন, প্রেস ক্লাবে গেছি। যাওয়ার পরে আমি ওয়াসার লোক দেখলাম, আগারগা জনের লোক দেখলাম, আমার ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, পিডিসিবি, পিডিবির লোক আসছে, এলজিডির লোক ফিরোজ ভাই তারা আসছে। হ্যাঁ, কিন্তু কোনো ঐক্যের কোনো নেতাদের পাই নাই, কল্যাণের কোনো নেতা পাই নাই। তারা আইসে 12টা বাজে। আইসা তারা কি করলো, আনিস কই আনিসে খুঁজলো, আনিসে কই আনিসে খুঁজো। সোহাগ ভাইরে দিয়ে ফোন দেওয়া হইলো, জোনায়েদ সাকিবের ফোন দেওয়া হইলো, সাকিবেরে আনাইলো, সাকিবেরে দিয়ে আনিসে আনাইলো, আনিসে নিয়ে তারা পরামর্শ করে দুনো পক্ষ মিলে আন্দোলনটাকে স্থগিত করে দিল। তাদেরকে এই আন্দোলন স্থগিত করার ঘোষণা কে দিছে, এই অধিকার কে দিছে? এত কষ্ট করে মাঠ সাজাইলাম, আন্দোলন স্থগিত করার অধিকার কে দিছে বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। রাজপথে যখন নামছি, আমরা তো ওই চিন্তা ভাবনা করে নামছি যে এইখানে আমার বাধা বিঘ্ন হইতেই পারে, পুলিশ আমাকে ধরতে পারে, মারতে পারে। তা আমার নামে তো অভিযোগ আছে, প্রত্যেকটা থানায় আমার নাম্বার দেওয়া আছে। আমি যদি রাজপথে থাকতে পারি, আমি যদি সেখানে থাকতে পারি, তাইলে আপনার ও রফিক এবং ইকবাল বাবু ধরা খেয়েছে, বাকি লোকগুলো কোথায় ছিল? তারা কেন প্রেস ক্লাবে মুভ করেনি সকালবেলা? বলেন, এই প্রশ্নটা থাকে কিনা? কিন্তু যাই হোক, আমি এখন ওই দিকে যাব না। এখন কথাই একটা, সারা বাংলাদেশের যত অস্থায়ী কর্মচারী ভাই এবং বোনেরা আছেন, যত সংগঠনের যত প্রতিষ্ঠান প্রতিনিধিরা আছেন, আমি ডিপিডিসির সভাপতি আউটসোর্সিং ওমর ফারুক ভাই বলতেছি, আপনাদেরকে আমি ডাক দিলাম। আমরা এই রাজপথ ছাড়ব না, এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কারো মিঠা কথায় আমরা কান দেব না। ডিসেম্বর পর্যন্ত দেখার মতো সময় আমাদের নাই। রাজপথে আমাদের নামতেই হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে রাজপথে নামতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের রাজপথে নামতে হবে। সেজন্য আমাদের হাতে আর সময় নাই। যদি আপনারা আসেন আলহামদুলিল্লাহ, যদি না আসেন, আমি ডিপিডিসির পক্ষ থেকে আমার বিদ্যুৎ সেক্টর নিয়ে আমি রাজপথে নামব। আমি যেটা কথা দিছি সেটা আমি করবই, এটা আমি করবো। কিন্তু আমি ঐক্যের সাথে যাব না, কল্যাণের সাথে যাব, কিন্তু হ্যাঁ, আন্দোলনের সাথে আমি সবার সাথে। তারা আসুক, কিন্তু কোনো সংগঠনের নাম হবে না। সারা বাংলাদেশের অস্থায়ী কর্মচারীদের দাবি বাস্তবায়ন কমিটি হবে। এখানে ঐক্য হবে না, কল্যাণ হবে না। সারা বাংলাদেশের অস্থায়ী কর্মচারীদের দাবি বাস্তবায়নের একটা কমিটি হবে এবং সেই কমিটিটা শুক্রবারের মধ্যে করব। দয়া করে আমার সকল প্রতিষ্ঠান প্রতিনিধি যে ভাই এবং বোনেরা আছেন, যদি যারা আমাকে ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা শুক্রবার বিকেল 3টায় প্রেস ক্লাবে শহীদ মিনার চলে আসবেন। আপনাদের সাথে আলোচনা করে, আলোচনার সাপেক্ষে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাজপথে নামব এবং আমরা কারো কথায় কান দেব না, কারো কোনো কথা আর আমরা শুনতে রাজি না। আমি আনিসের কথা শুনবো না, আমি রফিকের কথা শুনবো না। আমি আমার দাবির জন্য আমি রাজপথে থাকবো। রাজপথ থেকে আমার যা হওয়ার হবে। টেবিলের কাজ তোরা কর, তোরা তো টেবিলের কাজ করতেই আসস। এই পর্যন্ত 1 বছর ধরে কি পাইলাম আমরা? কি পেলাম আমরা? আমার আগারগা জোনের সকল প্রতিষ্ঠানের ভাইরা তারাও একটা কথাই বলছে যে রাজপথ ছাড়া আমাদের দাবি বাস্তবায়ন হবে না। সকল প্রতিষ্ঠান প্রতিনিধি যারা আছেন এবং কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দরা আছেন, যারা সারা বাংলাদেশের মানুষের দাবির জন্য আসছেন, নেতা হতে আসেননি, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কি আমার এই কথায় সাধুবাদ জানান কিনা? আপনারা কি আমার এই আন্দোলনের সাথে, এই কথার সাথে একমত আছেন কিনা? যদি থাকেন বলবেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ রহমতে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ তাআলা আমাদের উপরে আছেন। বান্দার শক্তি হবে না, কোনো শত্রু যতই চক্রান্ত করুক, যতই করুক, আমাদের তাবিদ থেকে এক চুলো আমাদের সরাইতে পারবো না। রব ভাই আসসালামু আলাইকুম, দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। কারণ আমরা কোনো স্বজনপ্রীতি, যেই সংগঠনের স্বজনপ্রীতি হয় সেই সংগঠন দ্বারা আমরা কোনো কিছু আশা করতে পারি না, কখনোই না। আন্দোলনের সময় আপনি থাকবেন পলাইয়া, দাবি বাস্তবায়নের সময় আপনাকে পাওয়া যাবে না, অথচ সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকের সামনে আপনি সামনের কাতারে যাইবেন। কেন ভাই, কেন? একটা চেয়ারে গেলে আপনার চেয়ারটা লাগবো সামনে, কি দরকার ভাই? আমি তো সামনের চেয়ারের দরকার নেই। আপনারা আমার যেই জায়গায় দিবেন আমি সেই জায়গায় থাকবো, কিন্তু আমার দাবি বাস্তবায়ন হইতে হবে, আমার দাবি বাস্তবায়ন হতে হবে। আমরা 6 লক্ষ মানুষ আউটসোর্সিংয়ে, অথচ দেখেন আমরা কত নির্বোধ। আমরা মানুষের একটা কথা বলে সেই কথাই কিন্তু বিচার করি না, কোনটা সঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা আমরা করি না। এখন থেকে আপনাদের হাত জোর করে বলবো, দয়া করে সংগঠন খেলা বন্ধ করে দেন। নির্যাতিত, নিপীড়িত, অসহায় আউটসোর্সিং ভাইদের পক্ষ নিয়ে একটু কাজ করেন। আপনারা যে যাই বলেন না কেন, যাদের ভিতরে অহংকার আছে, যাদের ইগো আছে, তারা কখনোই দাবি বাস্তবায়ন করতে পারবে না। তো কাজেই আমার যত নির্যাতিত, নিপীড়িত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের ভাই এবং বোনেরা, আপনাদের হাত জোর করে বলব, আপনারা আর মিথ্যে আশ্বাসে থাকেন না, মিথ্যে আশ্বাসে আপনারা থাকেন না। আসেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে নামি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি, আমি যেই কথা বলি সেই কাজ করি। আমি রাজপথ ছাড়ব না, যেই আসুক না কেন, আমি রাজপথ ছাড়ব না। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। সময় আমাদের হাতে নাই। নভেম্বরের মধ্যে ক্যাবিনেট মিটিং শেষ করে দিবে, নভেম্বরের মধ্যে ক্যাবিনেট মিটিং শেষ করে দেবে। ডিসেম্বরে আপনার দাবি কিভাবে বাস্তবায়ন করবে? নির্বাচন হয়ে গেলে আর কখনোই সম্ভব না। এখনো সময় আছে, আপনারা ভুল পথ থেকে সরে আসেন, সংগঠন খেলা বন্ধ করেন। আপনারা আসেন, যদি আপনারা সারা বাংলাদেশের সকলের ভালো চান, আউটসোর্সিং ভাইদের বোনেদের ভালো চান, তাহলে এই সংগঠন খেলা বন্ধ করেন। আমি দুজনকে বলবো, দুনো সংগঠনকে বলবো, এই সংগঠন খেলা বন্ধ করেন। আসেন আমরা মাঠে নামি। কিভাবে নামব? কোনো সংগঠন হবে না, বাংলাদেশের সকল অস্থায়ী কর্মচারীদের দাবি বাস্তবায়ন কমিটি হবে, আহ্বায়ক কমিটি। এই আহ্বায়ক কমিটির মাধ্যমে আপনাদের সাথে বসবো, সকল প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে বসবো। আপনারা যাকে চয়েস করবেন আহ্বায়ক এবং সদস্য সচিব, আমি তাকেই সদস্য সচিব এবং আহ্বায়ক বানাবো। আমি ফারুকের দরকার নাই আহ্বায়ক, আমার সদস্য সচিব দরকার নাই, আমার দাবি বাস্তবায়ন দরকার। আপনারা যাকে বিচক্ষণ মনে করবেন, যাকে মনে করবেন যে ওনার দ্বারা আমাদের দাবি বাস্তবায়ন হবে, ওনার নেতৃত্বে আমাদের দাবি বাস্তবায়ন হবে, ওনার নেতৃত্বে আমাদের কাজ হবে, ইনশাল্লাহ আমি তাতেই রাজি। কিন্তু দয়া করে আপনারা আসেন, আপনারা এক কাতারে আসেন। এই কমিটি খেলা বাদ দেন, এই সংগঠন খেলা বাদ দেন। আমরা রাজনীতি করতে আসি নাই, আমরা রাজনীতি করবো না, আমরা রাজনীতি করিও না, আমরা পেট নীতি করি। 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে শান্তিবন খেয়ে মরতে পারলেই চলে, পরিবার পরিজনকে ঠিকঠাক মতন ভরণ পোষণ দিয়ে দিতে পারলেই চলে, আর কিছু লাগে না। আমরা রাজনীতি করে কী করব বলেন? তাহলে আমাদের কিসের সংগঠন? আমাদের একটাই কমিটি থাকবে, সারা বাংলাদেশের অস্থায়ী কর্মচারীদের আন্দোলন বাস্তবায়ন আহ্বায়ক কমিটি। আন্দোলন শেষ, এই কমিটি শেষ। আমাদের আন্দোলন যখন বাস্তবায়ন হবে, এই কমিটিও শেষ হয়ে যাবে।
এখানে কোনো নেতৃত্ব দরকার নেই। আমি ফারুক আপনাদেরকে বারবার বললাম, যত প্রতিষ্ঠান প্রতিনিধি ভাইয়ের আছেন বাংলাদেশে, আপনার আগারগাঁয়ে 40টা প্রতিষ্ঠান আছে এবং ঢাকার ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, সরকারি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে সকল প্রতিষ্ঠান প্রতিনিধি ভাইদের বোনেদের দয়া করে আমি হাত জোর করে বলতেছি, আপনারা কাল বিলম্ব না করে আমার এই লাইভটা যারা দেখবেন তারা সবাই শেয়ার করে দেবেন এবং আপনারা আমাকে একটা মতামত দিবেন। আপনাদের মতামতের ভিত্তিতেই আমি রাজপথে নামবো এবং অতি দ্রুত সময়ের মধ্যে, এবং আপনাদের সকলের ভোটাভুটির মাধ্যমে আহ্বায়ক কমিটি করা হবে, আপনাদের সকলের ভোটাভুটির মাধ্যমে। তবে আপনাদের উপস্থিতি দরকার, আপনাদের উপস্থিতি দরকার। আমি একটা জিনিস বুঝি, যে আন্দোলনে থাকে, যাকে সবসময় পাওয়া যায়, যাকে সবসময় কাজে পাওয়া যায়, যাকে দিয়ে আমি কাজ করাতে পারবো, যার কাজের অগ্রগতি বেশি, তাকে আমার সেই প্রায়োরিটি দিতে হবে, তাকে আমার সেই মূল্যায়ন দিতে হবে। কারণ তাকে যদি আমি মূল্যায়ন, হোক সে জুনিয়র, কিন্তু তাকে যদি আমি সেই সম্মানটা দিই, সেই মূল্যায়নটা দিই, তাহলে আমার কাজের অগ্রগতি বাড়বে, আমার দাবির জন্য আরও জোরালো ভূমিকা সে পালন করবে। সেজন্য আমরা কোনো স্বজনপ্রীতি করব না, স্বজনপ্রীতি চাই না, আমরা কল্যাণ চিনি না, ঐক্য চিনি না, আমরা একটাই চিনি, আমরা অস্থায়ী কর্মচারী। আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা যা কিছু করার প্রয়োজন আমরা তাই করব, কিন্তু যদি এটা আমাদের রাজপথে মৃত্যুবরণ করতে হয়, আমি সেই পথেই রাজি আছি। দেখেন, এক একজনে এক এক কথা বলে, রফিক বলে আনিসের কথা, আনিস বলে রফিকের কথা, আমি কারো কথা বলবো না। আমি শুধু একটা কথাই জানি যে লঙ্কায় যে যায় সেই হনুমান, লঙ্কায় যে যায় সেই হনুমান। এই যে কল্যাণ পরিষদের সেক্রেটারি সাহেব যে কথাটা বললো, এটা কতটুকু যুক্তিকতা আছে বলেন? রফিক সাহেব জেলখানার থেকে এসে যে কথাটা বললেন, সে যদি নেতা, নিজেকে নিজে নেতা বললে নেতা হয় না, লোকে যদি নেতা বলে সেই হচ্ছে নেতা। আপনি যে মিথ্যা কথাটা বলেছিলেন ভাই, দয়া করে আপনার হাত জোর করে বলছি, আপনি মিথ্যা কথা বললেন না। আমি ওমর ফারুক কি আপনার কাছে সাথে ছিলাম না? আমি ওমর ফারুককে আপনাকে দেখতে যাই নাই। যেদিনকে আপনি মুক্তি পান সেদিনকে কোর্ট থেকে, সকাল থেকে শুরু করে আমি কোর্ট থেকে যখন আপনি জামিন পান, সেখান থেকে আমি আপনার নাইম ভাইকে নিয়ে, আরও লোকজন তাদেরকে নিয়ে আমি গেছি জেলখানায় যে আপনি যখন 8টা বাজে আপনি জামিন পাইলেন, আপনাকে নিয়ে কথা বইলা তারপরে আপনাদের গাড়িতে উঠে দিয়া আমি চলে আসলাম। কিন্তু আপনি কি একটা বার বলছেন যে ডিপিডিসি ফারুক ভাই ছিল? এবং তার আগের দিনও আমি গিয়েছি জেলখানায়, এবং আপনার ঐক্য পরিষদ সকল নেতৃবৃন্দের সাথে আমি যোগাযোগ করেছি। জিজ্ঞাসা করে দেখবেন তাদের সাথে আমি যোগাযোগ করছি কিনা, এবং তাদেরকে এই কথাও বলেছি, ভাই বিলম্ব না করে আসেন, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা একটু বসা যে কোনো একটা সিদ্ধান্ত নেই, কিন্তু ইগো আমাদেরকে ছাড়ে না। তো ইগো থাকলে আমরা কিছু করতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে আবারও বলবো, বারবার বলতেছি, আসেন আমরা রাজপথে নামি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য কারো দিকে তাকে না থাইকা ওই আনিস আমার আইনা দিব, রফিক আমার আইনা দিব, সম্ভব না। তারা আমাদের দাবি বাস্তবায়ন করতে আসে নাই, তারা নেতা হইতে আসছে। আমি নেতা হইতে আসি নাই। আপনারা যাকে চয়েস করবেন আমি তাকেই আহ্বান করব, আপনারা যাকে চয়েস করবেন তাকেই সদস্য সচিব বানাবো। আমাদের দাবির পক্ষে, আমার দাবিকে বাস্তবায়ন করতে হবে। কার মাধ্যমে আমাদের এই আন্দোলন সফল হবে, কার হাত ধরে জানি না, একমাত্র উপরালাই জানে। কোন আল্লাহর বান্দা আছে সেটা একমাত্র আল্লাহই জানে, যে এই আল্লাহর বান্দার মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন হবে, তার হাত ধরে আমরা তাকেই বানাবো। তবে হ্যাঁ, আপনাদের সকলের মতামত নিয়ে, 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে যাকে ভালো বলে সেই ভালো হয়, নিজকে নিজে ভালো বলে সে ভালো কখনোই হয় না। আলহামদুলিল্লাহ, শাহিন ভাই লাইভটা শেয়ার করে দেন। তো যাই হোক, আজকে আমি কল্যাণ পরিষদ থেকে চলে আসছি এই কারণেই
সেখানে স্বজনপ্রীতি এবং কথার কাজে কোনো মিল নাই। যারা কাজ করে, যারা কাজে অ্যাক্টিভ আছে, তাদের কোনো প্রাধান্য দিচ্ছে না। যারা কাজে নাই, যারা সবসময় মানে পলায়া থাকে, তাদেরকে প্রাধান্য দিচ্ছে। আমি তাদেরকে এমন করে বলেছি, ভাই দয়া করে যারা কাজ কাম করে, যারা দাবির জন্য এগিয়ে আসে, যাদেরকে সবসময় পাওয়া যায়, নতুন হোক সে নতুন, কিন্তু কাজের জন্য সে এক নাম্বার, তাকে আমার সম্মান দিতে হবে। তাকে একটা পদ যদি আমি দিয়ে দিই, তাহলে সে তার কাজের অগ্রগতি আরও বাড়বে, সে আরও অগ্রগতি বাড়বে, তার মাধ্যমে আমার কাজ আরও 10 গুণ সহজ হয়ে যাবে। তো ঘুরে ঘুরে তারা একটা নামই ছিল, বিল্লাল, ঘুরে ঘুরে তারা এই নামই ছিল। যতগুলো কমিটি করে বিল্লাল আহ্বায়ক থাকে। কেন ভাই? আমার আরো ভাই নাই, ঘুরে ঘুরে একই নাম উঠে। তারা বলে আমি ফারুকদারের পথে। আর আমার পদের দরকার কি? আমার পদের দরকার নেই তো, কিন্তু আমার কাজের দরকার, আমার কাজের লোকের দরকার। আপনার কাজের লোককে দেন না, কাজের লোককে দেন। আন্দোলনের কথাগুলো মাথা নষ্ট হয়ে যায়। যতগুলো আন্দোলন করা হয়েছে 19 অক্টোবরের পর থেকে, প্রত্যেকটা আন্দোলনে ডিপিডিসির কথার কারণে সে আন্দোলন করছে। এবারও আন্দোলনের নামতো না, এবারও আন্দোলনের নামতো না। যখন আমি এখানে চলে গেছি, আমি বলছি আপনি কি আন্দোলনে নামবেন নাকি আমি আন্দোলনের ঘোষণা দেব বলেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে দোয়া রইল। আপনারা যেখানে আছেন, আমার এই লাইভটা যারা দেখছেন, সকলেই আপনারা আসেন। শুক্রবার 3টা বাজে প্রত্যেক প্রতিষ্ঠান প্রতিনিধিদেরকে আমন্ত্রণ করলাম। সরকারি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের যত প্রতিষ্ঠান প্রতিনিধি আছেন, সকলেই আপনারা শহীদ মিনার বিকেল 3টার ভিতরে আপনারা উপস্থিত থাকবেন। আমরা সেখানে আপনাদের সাথে আলোচনা করে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা রাজপথে নামবো, আন্দোলনের টাইম ঘোষণা দেব। আমরা রফিকের কথা শুনবো না, আনিসের কথা শুনবো না। আমরা সকল প্রতিষ্ঠান প্রতিনিধিরা আন্দোলন করব। প্রতিষ্ঠান প্রতিনিধিদের মাধ্যমে আমরা আন্দোলনের ঘোষণা দেব। আমরা ঐক্য না, আমরা কল্যাণ না, আমরা সকল অস্থায়ী কর্মকর্তা কর্মচারী ভাই এবং বোনেরা আমরা একটাই আমাদের দাবি, এই দেশ থেকে ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই এবং স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং স্থায়ীকরণ করতে হবে। এটাই আমাদের দাবি, আর কোনো দাবি আমাদের নাই। আমরা যারা যে অবস্থানে আছি তাদেরকে আমাদের রাখতে হবে এবং আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। ধন্যবাদ ভাই। আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন, দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন ভাই, দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। কারণ আমি জানি যে আমি ওমর ফারুক এমন কোনো কাজ করি নাই যে আমার এই কথায় আপনারা খারাপ মনে করবেন না। আজকে আমি 2 দিন হয়েছে আমি কল্যাণ পরিষদ চলে আসছি, 2 দিন হয়েছে আমি চলে আসছি। আমি সেই পরিষদের সাথে আর নাই, থাকবো না। আমি আমার দাবি বাস্তবায়নের জন্য আসছি, আমি তেল মারতে আসিনি। সেজন্য সকল প্রতিষ্ঠান প্রতিনিধি আপনারা কালকের মধ্যে যদি আমাদের কোনো কিছু না পাই, শুক্রবার দিন বিকেল 3টায় শহীদ মিনারে আসবেন। আপনাদের সাথে আলোচনা করে আপনারা যাকে প্রাধান্য দিবেন, যাকে মনে করবেন যে এই আন্দোলনের আহ্বায়ক এমুককে দেওয়া যায়, মেজরিটি যাকে পছন্দ করবে তার হাত ধরেই আমরা এই আন্দোলনে নামব এবং এই আন্দোলনকে সফল করব। আমি ফারুকের নেতা হওয়ার দরকার নেই, আমার নেতৃত্বেরও দরকার নেই। আমি চাই আপনারা এগিয়ে আসেন, আমার দাবি বাস্তবায়ন করতে হবে। আমি যদি আমার নেতা চেয়ার নিয়ে বসে থাকি, যদি আমি নেতা মনে করি, তাহলে কখনোই আমার দাবি বাস্তবায়ন হবে না, কখনোই না। আমার দাবি বাস্তবায়ন করতে হলে যার মারফতে, যার হাত ধরে আমার দাবি বাস্তবায়ন করতে হবে, তাকেই আমি সম্মান করি, তাকেই আমি আহ্বায়ক বানাবো। আপনারা যাকে চাইবেন তাকেই আহ্বায়ক বানানো হবে, তাকেই সদস্য সচিব বানানো হবে। আমাকে দরকার নাই, কারণ এই নেতা খেলা খেলতে গিয়া একটা বছর আমরা বহুত পিছিয়ে গেছি। আর সেই খেলায় থাকতে চাই না, সেই খেলায় আর থাকতে চাই না।
দয়া করে সকল ভাই এবং বোনেরা যারা হয়তো অনেকের কাছে আমার এই কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু আসলে আমি যেটা বলছি এটাই বাস্তব, এইটাই বাস্তবতা। সচিব মহোদয়রা যদি আসলে আমাদের এটা চাইতো তাহলে আরও আগে হয়ে যেত, কিন্তু তাদের বাধ্য করতে হবে, বাস্তবায়ন করতে হলে তাদের বাধ্য করতে হবে। যারা আমাদের দাবিটাকে আটকে রাখছে, যারা আমাদের ন্যায্য দাবি থেকে যারা আমাদেরকে দূরে সরে রাখছে, তাদের প্রতিহত করতে হবে। একা পক্ষে সম্ভব না, সকলকেই লাগবে। আপনারা সকলে আসুন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আজকের জন্য আমি এই লাইভটা এখানে শেষ করলাম। সবাই এই লাইভটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।